শুরু করছি ভায়োলেন্ট লাভ, লিখনিতে মরিয়াম আক্তার জুথি। পর্ব সংখ্যা ৯। বেলা দুপুর ২:৪৫। লোকজনের ভিড় উপচে পড়ছে। হাজার হাজার মানুষ বিজয়ের আনন্দে চিৎকার চেঁচামেচি করছে আর স্লোগান দিচ্ছে, আরিশ খান চেয়ারম্যান সাহেব নয়, এখন সে আমাদের এমপি সাহেব। সবার এত ভিড় জমেছে যে মানুষের হাঁটতে পর্যন্ত কষ্ট হচ্ছে। আমান সে আরিশের পাশে চোখ দুটো ছোট ছোট করে আরিশের দিকে তাকিয়ে আছে। সে জানতো এইসব নেতৃত্ব ক্ষমতার খেলায় যখন আরিশ খান হাত লাগিয়েছে তখন সে বিজয়ী হবে। আর আজ ৩,৬৫৪টা ভোট বেশি পেয়ে এমপি হয়েছে। এমন সময় আরিশকে পুলিশ কমিশনার শুভেচ্ছা জানিয়ে মঞ্চে কিছু বলার জন্য বলতে আরিশ মঞ্চে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কালো পাঞ্জাবি, চোখে তীব্র আত্মবিশ্বাস, চারপাশে ক্যামেরা ফ্ল্যাশ, নেত্রীদের শুভেচ্ছা আর সাধারণ মানুষের বাঁধভাঙা উল্লাসের মাঝে বলল, এই চেয়ার, এই দায়িত্ব শুধু ক্ষমতার খেলা নয়, এটা আমার যুদ্ধের পুরস্কারও নয়, এটা আমার প্রতিশ্রুতির শুরু। যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকেও আমি সঙ্গে নিয়ে এগোবো বলে আর চোখে আমানের দিকে তাকিয়ে বাঁকা হেসে জনতার দিকে তাকিয়ে বলল, আমাকে ভোট দিতে কাউকে বাধ্য করা হয়নি, কিন্তু যারা আমার বিরোধিতা করে এখন পর্যন্ত বেঁচে আছে তাদের ভাগ্য ভালো, কারণ এখন সবকিছু আমার দায়িত্বে। আর যাকে একবার ছাঁটাই করব সে কান্না করার সুযোগ পাবে না। আরিশ এতটুকু বলে মঞ্চ থেকে নেমে দাঁড়াতে ওখানে থাকা মাঝবয়সী টাইপের একজন নেতা পাশে থাকা কমিশনারকে বললেন, আরিশ খান এমন যে সে একাই আসে, আর আসে তো সবকিছু বদলে যায়। ওনার কথায় কমিশনার সাহেব বললেন, ঠিক বলেছেন, এই ছেলে আগুন একদম পুড়িয়ে দেবে সবকিছু, সেটা তার চোখ দেখলেই বোঝা যায়। ওনাদের কথার মধ্যে আরিশ চুলের হাত বুলাতে বুলাতে এসে আয়নকে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের কর, বাড়ি ফিরবো, বাইরে মেঘ করেছে ভীষণ, আর এখানে থাকা প্রত্যেককে বিজয়ের মিষ্টি খাইয়ে দিস। আর আমান ওকে আমি পার্সোনালি ট্রিট দিব বলে কমিশনারের দিকে তাকিয়ে বলল, পার্টি অফিসে রাতে চলে আসব, আপনারা ওখানে দেখা করবেন বলে ব্যস্ত পায়ে হেঁটে বের হয়ে আসে। আরিশকে বের হতে দেখে আয়ানও ব্যস্ত পায়ে হেঁটে বের হয়ে আসে। আরিশ গাড়িতে উঠতে চোখের উপর হাত দিয়ে বসে থাকার মধ্যে ওর ফোনে ফোন আসে। আরিশ ফোন বাজতে দেখে চোখের উপর হাতটা সরিয়ে দেখে স্ক্রিনে বাবাই নামটা ভেসে উঠেছে। এটা দেখে আরিশ শতক্লান্তির মাঝেও মুচকি হেসে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম বাবাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? কেমন আছো বাবাই? ফাইন মাই সান। এই বাবাইটাকে তো একদম ভুলেই গেছো। না বাবাই, দেশে ফেরার পর ইলেকশনের কাজে সময়টা অনেক বিজি কেটেছে, তাই সময় করে। বুঝতে পেরেছি বাবা, এইমাত্র লাইভ দেখলাম বাংলাদেশের, তুমি এমপির নেতৃত্ব পেয়েছ। ছোট কই বাবাই? ও বিজনেসে ডিল করতে আমেরিকা গিয়েছে, আজকে ফ্লাইট ল্যান্ড করার কথা। মামনি কেমন আছে? তোমার মামনি একদম তোমাকে ছাড়া ভালো নেই, সারাক্ষণ শুধু লুসিয়ান আর তোমার কথা মুখে থাকবেই। মামনের কাছে ফোনটা দাও। ইন্দ্রিয়া তাই নিন ফোনটা ওনার স্বামীর জিয়ান লুইজিং গেন্টারার এর কাছ থেকে নিয়ে অভিমানী কণ্ঠে বললেন, আমার কাছে আর ফোন দিয়ে কি করবে শুনি? কেউ কি খবর নেয় আমার? মামনি, আই এম সরি, আসলে ব্যস্ত ছিলাম। ঠিক আছে, এবারের মতো মেনে নিলাম, তবে দেশে যে বউয়ের জন্য ফিরলে তাকে তো এক নজর আমাকে দেখালে না। আসলে মামনি, বিষয়টা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ইন্দ্রিয়া তাই নিন জানেন আরিশ কেমন টাইপের ছেলে। ব্যক্তিগতভাবে উনি আরিশকে আরিশের ব্যক্তিত্বের জন্য ভীষণ ভালোবাসেন, ঠিক যতটা উনি উনার লুসিয়ানকে ভালোবাসেন ঠিক ততটাই। তাই আবারও অভিমানী কণ্ঠে বললেন, আমি এত কিছু জানি না, আমার বৌমাকে আজকেই দেখাবে। ঠিক আছে মামনি, আমি তোমাকে সন্ধ্যায় ভিডিও কল দিব। মামনি, লুসিয়ান ব্যাক করলে আমাকে ফোন দিতে বলো। সে আমি তোমাকে বলতেও ফোন দিব, সে আমি না বললেও তোমাকে ফোন দেবে, আর বললেও দিবে। এই কিছুদিন বিজনেস নিয়ে একটু ব্যস্ত থাকার পাগলামিটা একটু কমেছে, আর নয়তো তুমি ছাড়া তার নাকি চলেই না।
আরিশ আরো কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। আকাশে কালো মেঘের হাতছানি, গুড়ি গুড়ি বৃষ্টি থেকে মুষলধারা নামবে নামবে ভাব। নামবে কি, বৃষ্টি চুপ চুপ করে পুরো শহর বর্ষণ করতে শুরু করে দিয়েছে। খিচে বৃষ্টি নামতে দেখে খানবাড়ি মেয়েদের আর পায় কে। রোদ, ইভা, ফারি, জুথি, মনি সবগুলো একসাথে দৌড়ে ছাদে এসে মনের আনন্দে ঘুরঘুর করে ঘুরতে লাগলো আর বৃষ্টির উপভোগ করতে লাগলো। ফারি তো গান গাইতে গাইতে নাচ শুরু করলো। আজ ছম ছম ছম, এই গানটা গেয়েছে। আমি পর থেকে পড়া শুরু করছি। মুষলধারা বৃষ্টির মতো সবগুলো নাচছে আর যে যার গানে মনে মনে পড়ছে সেটাই বলছে। পাশাপাশি ইতিমধ্যে খানবাড়ির খবর পৌঁছে গেছে আরিশ ইলেকশন বিজয়ী হয়েছে। এ নিয়ে বাড়ির কর্ত্রীদের আনন্দে মিষ্টি খাওয়ার জম চলছে। এমন সময় আরিশ আয়ান ভেজা শরীর নিয়ে খানবাড়িতে প্রবেশ করে। সানজিদা খান আরিশকে দেখে ওর কাছে গিয়ে বললেন, বাবার নাম রেখেছ? আম্মু, আমি ওনার নাম শুনতে চাই না। উনি ভীষণ খুশি হয়েছে। আরিশকে চুপ করে থাকতে দেখে উনি নিঃশ্বাস ফেলে বললেন, ভিজে আছো, জামা কাপড় পাল্টে আসো। মৌ কোথায়? ওরা সবাই ছাদে বৃষ্টিতে ভিজতে গেছে। আরিশ আর দাঁড়ালো না, ওভাবে দ্রুত পায়ে উপরে উঠে ছাদের দিকে চলে আসে। জুথির ওড়নাটা শরীর থেকে খুলে একটা পাশে রেখে ফারিকে চোখ টিপ দিয়ে বার্সারে গানটা গাওয়ার সাথে নাচতে শুরু করলো। জুথি বৃষ্টির ভিতর নাচতে নাচতে খেয়ালই করলো না আরিশ ওর একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে খুব নিখুঁত দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করেছে। আরিশ ছাদে আসতে বাকি সবাই চুপচাপ চলে আসে। শুধুমাত্র রোদ অশ্রু চোখে তাকিয়েছিল। যদিও তার মনে আজ আর কোনো সংশয় নেই, তবুও সে দুজনকে দেখে মনে মনে এটাই বলছিল, মানুষ কেন বামন হয়ে চাঁদে হাত বাড়ায়? যুথি তো আরিশেরই ছিল, আর সেখানে সে এখনো ঠিক তেমনই আছে। শুধু মাঝখান থেকে আমি থার্ড পার্সন হয়ে তাদের জীবনে ব্যাঘাত ঘটাচ্ছিলাম। এটা ভেবে মুখ চেপে কান্না আটকে ধপধপ পা ফেলে ওর রুমে চলে আসে। যুথির গান শেষে হাতে হাত দুটো দুই দিক সোজা করে ঘুরতে ঘুরতে আরিশ যুথিকে কোলে নিয়ে ওর মতো গোল গোল ঘুরতে থেমে বলল, এভাবে ওনা ছাড়া বৃষ্টিতে ভিজে আমার চোখ দুটোতে নেশা ধরিয়ে দিয়েছিস, এখন এর দায়ভার কে নেবে? আরিশ যুথিকে আস্তে করে নিচে নামাতে যুথি ওর শরীরের দিকে তাকিয়ে হাতটা বুকের উপর রাখে, কিন্তু আরিশের চোখ দুটো যুথির ঘাড়ের দিকে আটকে আছে। হীরার চেনটার পাশাপাশি পানিগুলো যেন মুক্তোর মতো চিকচিক করছে। এটা থেকে আরিশ চোখ দুটো বন্ধ করে নেয়। তার ভীষণ নেগেটিভ ফিল হচ্ছে। কোনোভাবে নিজেকে সামলাতে না পেরে হুট করে যুথিকে বুকের সাথে চেপে ধরে বলল, মৌ, তোকে আমার একেবারে নিজের করে চাই, হবি তুই আমার হরমোন তোর হরমোনে মিক্সড করতে দিবি? বিশ্বাস কর, জীবনের সবটুকু দিয়ে তোকে আগলে রাখবো। একটা মাছিকেও আল্লাহর রহমতে তোর কাছে ঘিরতে দেব না, ইনশাল্লাহ। যুথি আরিশের নির্লজ্জ ঠোঁটকাটা কথায় আরিশের থেকে নিজেকে ছাড়িয়ে তোতলাতে বলল, আমি নিচে যাব, কিন্তু আমি তো তোকে যেতে দিব না। দেখুন, আপনার কাছে থাকলে আমার কেমন অস্বস্তি হয়, কেমন কেমন জানি লাগে। আরিশ যুথির তোতলানো কথায় স্থির দৃষ্টি যুথির দিকে তাকাতে যুথির ঠোঁট দুটো মধু কাঁপতে দেখে হুট করেই যুথির ঠোঁট দুটোর সাথে ওর ঠোঁট দুটো মিশিয়ে চেপে ধরে। যুথি আরিশের এমন কাজে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে আরিশ যুথিকে অমন অবস্থায় ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। আরিশ এতটাই শক্ত করে চেপে ধরেছে যে যুথির শ্বাস নিতে পর্যন্ত কষ্ট হচ্ছে। অনেকক্ষণ হওয়ার পরেও আরিশ যুথিকে ছাড়ছে না বলে যুথি ফুপিয়ে কেঁদে ওঠে। বৃষ্টির পানির সাথে চোখের পানিও একত্রিত হয়ে যাচ্ছে ওর। আরিশ একটা সময় যুথির ঠোঁট ছেড়ে দিয়ে শ্বাস নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে সহ্য করার ক্ষমতা না থাকলে নিজেকে আমার সামনে এমনভাবে প্রেজেন্ট করবি না যাতে করে আমার তোকে ছুঁতে মন চাইবে। মনে রাখবি, আমি বারবার তোকে ছোঁয়ার থেকে নিজেকে সামলাতে পারবো না, আর একবার যদি ধরি আমাকে সামলাতে কষ্ট হয়ে যাবে তোর কাছে।
জ্যোতি আরিশের কথা শুনে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে নিলে আরিশ জ্যোতির হাতটা চেপে ধরে বলল, তোকে যেতে বলেছি? আমার হাত ছাড়ুন। নিচের দিকে তাকিয়ে, কি বললি? শুনতে পাইনি। ছাড়ুন। কথাটা আজ এই মুহূর্ত থেকে তোর জীবন থেকে সমাপ্ত করে দিবি, আর নয়তো। আরিশকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে জ্যোতি বলল, আর নয়তো কি? কি করবেন আপনি? কে হন আপনি আমার? সবসময় আপনার এরকম নোংরামি আমার সহ্য করতে হবে? এটা আপনি ভাবলেন কিভাবে? হালকা চেঁচিয়ে। আরিশ জ্যোতিকে চেঁচিয়ে কথা বলতে দেখে জ্যোতিকে ওর বুকের কাছে এনে স্লো ভয়েসে বলল, আমি তোর কি হই সেটা তুই জানিস না? না না না, আপনি আমার কিচ্ছু হন না। আপনি আমার পরপুরুষ। কোনো অধিকার নেই আপনার আমার সাথে এমন করার। আমার সামনে চেঁচিয়ে কথা বলার সাহস নেক্সট টাইম করবি না। আর অধিকার আছে কি নেই সেটা আমি দেখে নিব। বললাম না অধিকার নেই, কারণ আমাদের বিয়েটা ভেঙে গেছে। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তাই আমার থেকে দূরে থাকুন। বলে আরিশের থেকে হাত ছাড়াতে নিলে আরিশ জ্যোতির দুই বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, কি বললি? আবার বল। জ্যোতির সম্পূর্ণ কথা শেষ করার আগেই আরিশ জ্যোতির বাঁ গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, ঠাস। তোর এত বড় সাহস আমার সামনে ডিভোর্সের কথা উচ্চারণ করিস? একটা কাগজের সামান্য সাইনে তুই আমার থেকে আলাদা কোনোদিন হতে পারবি না। আমি হতে দিব না। তো আরিশের সম্পূর্ণ কথা শেষ করার আগে ওকে থামতে হয়, কারণ ওর থাপ্পড়টা এতটাই তীব্র ছিল যে জ্যোতির মাথা ঘুরে সেন্সলেস হয়ে আরিশের বুকে মাথাটা রেখে পড়ে যেতে নিলে আরিশ ওকে ধরে ফেলে। আরিশ এক হাতে ওকে বুকের সাথে আগলে রেখে অন্য হাত মুঠোবন্দি করে রাকে ফুঁসতে ফুঁসতে বলল, সব বাল পাকনামি আমার সামনেই করতে হবে। ডিভোর্স, তাই না? ওকে, এর ব্যবস্থা আমি করছি, তারপর দেখবো তোর বাহানা কোথায় যায়। বলে ওকে পাজাগুলা করে ঝুমঝুম বৃষ্টির ভিতর দপদপ পা ফেলে ছাদ থেকে নেমে ওর রুমের দিকে চলে আসে। রুমে এসে সানজিদা খানকে রুমে ডেকে জ্যোতির ভেজা কাপড় চোপড় চেঞ্জ করে দিতে বলে সানজিদা খানের কোনো কথা না শুনে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিশ চলে যেতেই উনি জ্যোতির দিকে তাকাতে কিছুটা আঁচ করে নেয়। অতঃপর তপ্ত নিঃশ্বাস ফেলে জ্যোতির রুম থেকে ওর জামা কাপড় এনে ওকে চেঞ্জ করার কিছুক্ষণ পরই আরিশকে তোয়ালে দিয়ে মুছতে মুছতে বের হতে দেখি সানজিদা খান অসন্তুষ্ট কণ্ঠে বললেন, জ্ঞান হারালো কিভাবে? কি হলো, চুপ করে আছো কেন? আরিশ মায়ের কথায় জ্যোতিকে কোলে নিয়ে বিছানায় শোয়াতে শোয়াতে বলল, অবাধ্য হয়েছিল তাই মেরেছি। তাই বলে তুমি অবুঝের মতো আঘাত করবে? আমার থেকে আলাদা হতে চাইলে থাপ্পড় কেন? ওকে গুলি করে মারতেও আমার 1 মিনিট সময় লাগবে না। আরিশ। হ্যাঁ আম্মু, আমি যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রূপ নিয়ে ওর সামনে আসি তাহলে ওকে সেভাবে আমাকে মানতে হবে। সানজিদা খান এই বিষয়ে আর কথা বাড়ালেন না, কারণ ছেলের স্বভাব তার জানা। তাই প্রসঙ্গ পাল্টে বললেন, ওকে ওর রুমে রেখে আসো, আমি ভেজা জামা কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিয়ে দিব। বলে উনি চলে যেতে নিলে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, ও আজ থেকে আমার কাছে আমার রুমেই থাকবে। আরিশের কথায় সানজিদা খান দাঁড়িয়ে গিয়ে বললেন, কিন্তু এটা হয় না। এখন হবে, কিন্তু তোমাদের বিয়ে তো, সেটা আমি দেখে নিব। সময়টা সন্ধ্যা 7:14। আরিশের অবস্থান পার্টি অফিসে। সেখানে জনগণের লিস্ট, পাশাপাশি নেতৃত্বের সবার কি কাজ 2 ঘন্টা বসে সবাই মিলে আলাপ আলোচনা করে ঠিক করে আয়নকে বুঝিয়ে দিতে বলে। আরিশ আমানের ইনভাইট করা ক্লাবে যায়। আরিশ ক্লাবে যেতে আমান এগিয়ে এসে বলল, ওয়েলকাম এমপি সাহেব। আরিশ আমানকে পাশ কাটিয়ে একটা চেয়ার টেনে অ্যাটিটিউডের সাথে বসে বলল, বলতেই হবে তোর সাহস আছে, আর নয়তো আমাকে ডাকতে না। আমান আরিশের অ্যাটিটিউড দেখে দাঁত কিরমির করে মনে মনে বলল, আমার ব্যবসা লাঠি তুলে আমার সামনে আয়েসই হচ্ছে। তবে চিন্তা করিস না, আমি তোর মাথার উপর দিয়েই কাঁঠাল ভাঙব। তোর টাকা দিয়ে আমি আমার ক্ষতিপূরণ করব। ওর এসব চিন্তা ভাবনা করার মধ্যে দুজন
ওয়েটার আরিশের কাছে এসে ওয়াইনের গ্লাস দিতে আরিশ না করে দেয়, কিন্তু আরিশের বারণ করা সত্ত্বেও ওয়েটার দুজন ওকে জোর করতে আরিশ উঠে দাঁড়িয়ে পেছনে গুজে রাখা পিস্তল বের করে দুজনের বুকে বরাবর শুট করে দিয়ে ঠুস ঠুস গুলি করে দিতে লোক দুজনের হাত থেকে গ্লাস মেঝেতে পড়ে খান খান হয়ে যায়। সাথে ওনারা আস্তে করে লুটিয়ে পড়ে ছটফট করে নিঃশ্বাস ত্যাগ করে। আরিশ লোক দুজনের ছটফট কমতে হাঁটু ভাঁজ করে বসে লোক দুটোর রক্তে হাতে লাগিয়ে উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, কোনো জিনিস দুবার বলা আমার পছন্দ না, একবার বলেছি শোনেনি, তাই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। বলে আমানের সামনে কাছে এসে ওর কাঁধে চাপড় দিয়ে বলল, তোকে একবার সুযোগ দিয়েছি, দুবার দেব না, তাই কাঁঠাল ভাঙতে যাস না, না হয় কান্না করার সুযোগটুকুও পাবি না। বলে ক্লাব থেকে চলে আসে। যুথি ফারির রুমে বসে গল্প করছিল এটা ওটা নিয়ে, কিন্তু ফারির কথা শেষ ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আসর নাগাদ যুথি আরিশের সাথে তার রুম থেকে বের হলো কেন? তারা কি একই রুমে ছিল? যুথি ফারির কথায় বিরক্ত হয়ে বলল, তুই একটা তানিশা একটা, তোদের কাছে থাকলে আমার পেটের কয়টা নাড়ি ভুড়ি আছে তোদের জানতেই হবে, আর যতক্ষণ পর্যন্ত না জানবি না শুনবি তোদের শান্তিই নেই। তুই বলবি কিনা বল ভ্রুকুচকে, কি বলবো? দেখ একদম নাটক করবি না। কি নাটক করলাম? বিরক্ত নিয়ে। ফারি যুথির বিরক্তি মাখা মুখ দেখে রাগে ফেস করে ফুসতে ফুসতে বলল, তোর মুখের কথা আর ঘাটের পানি এক, মানে একদম মানে মানে করবি না। যুথি ফারিকে রেগে যেতে দেখে মুখটা ছোট করে জড়িয়ে ধরে বলল, এমন করছিস কেন? ছাড় আমাকে। যুথিকে ওর থেকে সরিয়ে। যুথি ফারির কথায় কষ্ট পেয়ে মুখ ভার করে বিছানা বসতে ফারি ওর দিকে তাকাতে ওর ফোনটা ওপেন করে সেদিনের তোলা যুথির ওয়ালপেপারে একটা ছবি দেখিয়ে বলল, তুই যখন ভাইকে ঘৃণাই করিস তাহলে তার ছবিটা তোর ওয়ালপেপারে কি করছে? যুথি ফারির ফোনের পিকটা দেখে মাথা নিচু করে বলল, তুই? হ্যাঁ, সেদিন তোর রুম থেকে আসার সময় তনু ফোন করতে ফোনটা ধরাই দেখেছিলাম। পরে জিজ্ঞাসা করলে তুই যাতে অস্বীকার করতে না পারিস তাই ছবি তুলে রেখেছিলাম। ফারির কথায় যুথিকে চুপ থাকতে দেখে ফারি ওর কাছে এগিয়ে এসে ওর পাশে বসতে গালে হাত দিয়ে বলল, তুই আমার থেকে লুকাতে শিখেছিস মৌ? বলবি না তোর ফারুকে? যুথি ফারির কথায় চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, বাসি তো, নাকি ভীষণ ভালোবাসি। তাহলে ভাইকে বলছিস না কেন? কি বলবো তোর ভাইকে? উনি তোমাকে ভালোবাসেন না। বলদ মেয়ে, ভাই তোকে ভালোবাসে না তো কে বাসে? ফারি, আমি চাই না ওনার সাথে আমার জীবনটা জড়িয়ে আবারও ওনাকে হারিয়ে কাঁদতে। বুঝলাম না। উনি যে আমাকে আবারও ছেড়ে যাবেন না এর কোনো গ্যারান্টি আছে? আমি ওনাকে ছাড়া থাকতে শিখে গেছি ফারি। এখন আবার জড়িয়ে ওনার সাথে থাকলে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সেই শক্তি নেই পারো ওনাকে হারিয়ে নিজেকে গড়তে। আমার বিশ্বাস তুই একবার ভাইয়াকে ভালোবাসি বললে ভাই কোনোদিন তোকে ছেড়ে যাবে না। না ফারি, উনি যতদিন পর্যন্ত না আমার কাছে ভালোবাসি কথাটা বলছে আমি ওনার কাছে কিছুতেই নিজেকে বিলিয়ে দিব না। দেখ, সবাই ভালোবাসা প্রকাশ করতে জানে না। এইসব মানুষ যারা, তারা ভালোবাসার মানুষকে বিরহের দুমড়ে মুচড়ে যাবে তবুও ভালোবাসা স্বীকার করবে না। যুথিকে চুপ থাকতে দেখে ফারি যুথিকে ওর দিকে ঘুরিয়ে বলল, আচ্ছা এটা বাদ দে, তোরা এখন একসাথে বেরোলি, তুই কি সারাদিন বাইরের রুমে ছিলি? যুথি ফারির কথায় কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি তখন বৃষ্টির ভিতর আমাকে থাপ্পড় দেয়, আমি মাথা ঘুরে সেন্সলেস হয়ে যাই। তারপর কি হয়েছিল মনে ছিল না। যখন জ্ঞান ফিরে তখন দেখে আমি ওনার। কি হলো, চুপ হয়ে গেলি কেন বল? যুথির সংকোচ বোধ নিয়ে মিনমিন কণ্ঠে বলল, তখন দেখি আমি ওনার বাহুডারে গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম। উনি বুঝতে পারে আমার জ্ঞান ফিরেছে, তাই ইচ্ছে করে ওনার বুকের সাথে আরো চেপে ধরে। আমি ভয়ে কিছু বলতেও পারছিলাম না, কারণ তখন ওনার মুখের উপর কথা বলায় উনি থাপ্পড় মেরেছিল।
এখন জ্ঞান ফিরে ওনার সাথে কথা বলার আমার সাহসে কুলাচ্ছিল না, আর না ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম। তাই এভাবে কিছুক্ষণ থাকার পর এটুকু বলে ওর মনে পড়ে তখনকার কথা। আরিশ জ্যোতিকে নড়াচড়া করতে দেখে বাহুডোর থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে বলল, মাথা ব্যথা করছে? জ্যোতিকে চুপ থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কিছু জিজ্ঞাসা করেছি তো। জ্যোতি আরিশের কথায় মাথা দুই দিকে নাড়ায়, যার মানে না, মাথা ব্যথা করছে না। আরিশ জ্যোতির মাথা নাড়ানো দেখে ওর মাথাটা মুখের কাছে এনে চুমু খেয়ে বলল, আমার অবাধ্য হবে না। জ্যোতি আরিশের কথায় ওর থেকে সরে বিছানা থেকে নামতে নিলে আরিশ পেছন থেকে জ্যোতিকে জড়িয়ে ধরে বলল, থাকো না একটু, বলে আরিশ মুখটা জ্যোতির ঘাড়ের কাছে নিয়ে অসংখ্য চুমু দিতে থাকে। জ্যোতি আরিশের এমন কাজে বিছানার চাদর খামচে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে তুতলিয়ে বলল, আমার শরীর কাঁপছে, আমাকে যেতে দিন। জ্যোতি তোতলানো কথায় আরিশের দিক থেকে শুধু একটা শব্দই ভেসে আসলো, হুশ। জ্যোতি আরিশের এতটা ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, দয়া করে আমাকে ছাড়ুন না, এটা আপনি ঠিক করছেন না। আরিশ জ্যোতির কথায় পাত্তা না দিয়ে ওকে বিছানায় শুয়ে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ওর উপরে উঠে ঠোঁটে চুমু খেয়ে সারা মুখে পরপর চুমু খায়। অতঃপর বুক বরাবর একটা চুমু খেয়ে ওর বুকে মাথা রেখেই বলল, কেন এতটা পাগল করলি আমাকে? কেন এত ছোট্ট দেহটাকে বারবার ছুতে মন চায়? বলে ওকে ঘুরিয়ে আরিশের বুকের মাঝখানে চেপে ধরে চোখটা বন্ধ করে নিঃশ্বাস ফেলে নেশাক্ত কণ্ঠে গাইতে লাগলো, হাম তেরে বিন আব রহ নেহি সকতে। আরিশ গানটা শেষ করে জ্যোতির মাথায় আবারও চুমু খায়। অতঃপর নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে ওকে রুম থাকতে বলে নিজের হাতে দুজনের খাবার একসাথে নিয়ে এসে নিজেও খায়, জ্যোতিকেও খাইয়ে দেয়। জ্যোতি কিছু বলতেও পারছে না, আবার থাপ্পড় খাওয়ার ভয়ে। এক সময় খাওয়া হয়ে গেলে আরিশ কিছুক্ষণ বিশ্রাম নেয়। অতঃপর বাইরে বের হওয়ার জন্য রেডি হয়ে জ্যোতির হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে, আর তখনই ফারি ওদের দেখে। জ্যোতি ফারিকে সবটা না বলে মোটামুটি যেটুকু বলা যায় ওকে সেটুকুই বলতে দুজনেই তপ্ত নিঃশ্বাস ফেলে। তাই এই প্রসঙ্গ বাদ দিয়ে আবারও বিভিন্ন কথা বলতে শুরু করে। সময়টা রাত 9:34। আরিশ আয়ানকে নিয়ে বাড়ি ফিরে বসার ঘরে দুজনে ক্লান্তি চাপায় শরীর এলিয়ে দেয়। ওরা আসতে মোমেনা ঠান্ডা পানি দেয়। আরিশ পানিটা শেষ করে একটা ফাইল থেকে কিছু পেপার বের করে টেবিলে রেখে বড়দের ডাকে। আরিশের ডাকে বাড়ির কর্ত্রীরা সহ সাফওয়ান খান ও মাহমুদ খান বসার ঘরে আসেন। সবাইকে আসতে দেখে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, ও তুই তো এসএসসি পরীক্ষা দিয়েছিস, তাহলে বলতো মেয়েদের কিংবা ছেলেদের বিয়েতে কি বলতে হয়? জ্যোতি একবার সবার দিকে তাকাচ্ছে তো একবার আরিশের দিকে তাকাচ্ছে, ওর মাথায় আসছে না আরিশ ভাই এসব কিছু জেনে শুনে ওর কাছে জিজ্ঞাসা করছে কেন। ও কিছু বলতেও পারছে না থাপ্পড় খাওয়ার ভয়ে। এসব ভেবে বিরক্ত নিঃশ্বাস ফেলে বলল, এটা কে না জানে উভয় পক্ষেই কবুল বলতে হয়। কি বললি? বুঝলাম না। কবুল বলতে হয়। জোরে বল, ভ্রু কুচকা। আরে বাবা, কবুল কবুল বলতে হয়। আলহামদুলিল্লাহ, তুই তো বিয়ের সম্পর্কে ভালোই জানিস যে উভয় পক্ষকে কবুল 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 3 বার বলতে হয়। এটুকু বলে আরিশ পেপারগুলো গুছিয়ে ফাইলে রাখতে রাখতে বলল, মৌ তোর কাজ শেষ, তুই তোর রুমে যা। বলে ফারির দিকে তাকিয়ে বলল, ফারি ওকে নিয়ে যা। আরিশ বড়দের ডাকতে বাড়ির কর্ত্রীরা সবাই আসেন। পাশাপাশি প্রায় 1 ঘন্টা আগে সাফওয়ান খান, মাহমুদ খান ও রাফিদ 3 জন একসাথে অফিস থেকে বাসায় ফিরেছে। ওনারা ক্লান্তির রেশ ধরে যে যার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। তখন আরিশের ডাকে ওনারা দুজন আসলেও রাফিদ ওর রুমেই থেকে যায়। আরিশ সবাইকে বসার ঘরে আসতে দেখে
টেবিল থেকে পেপারগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের সবার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আরিশের গম্ভীরতা দেখে সানজিদা খান কপাল কুঁচকে বললেন, কি বলবে বাবা? আরিশ ওর মায়ের কথায় পেপারগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ, যা বলতে তোমাদের ডাকা। আরিশ এটুকু বলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা চুলকে বলল, আমি বিয়ে করব। সাফওয়ান খান আরিশের কথায় ভুরু কুঁচকে বলল, মানে তুমি কাকে বিয়ে করবে? আরিশ ওর আব্বুর কথায় ওনাকে উদ্দেশ্য করে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, আম্মু, 7 বছর আগে মৌয়ের সাথে আমার ইসলামিক শরিয়াতে মোতাবেক বিয়ে হয়েছিল। সেই মোতাবেক এই মৌ আমার বউ, আমার অর্ধাঙ্গিনী। আর আমি চলে যেতে আম্মু মৌকে একটা উইল পেপারে সাইন করাই, ডিভোর্স পেপার বলে। কিন্তু সেটা কোনো ডিভোর্স পেপার ছিল না, জীবনবন্দি ছিল, যেখানে লেখা ছিল আমি নিজ ইচ্ছায় জীবনবন্দি দিচ্ছি। সাফওয়ান খান ও সানজিদা খানের একমাত্র ছেলে আরিশ খান ব্যতীত আমি দ্বিতীয় কোনো পুরুষকে বিবাহ করব না। সেখানে আরো অনেক কিছু লেখা ছিল, আমি শুধু মূল পয়েন্টটুকু বললাম। আরিশ এতটুকু বলে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি জানি না আম্মু কেন মৌয়ের জীবনবন্দি নিয়ে সেটা কেন ডিভোর্স পেপার বলেছিল। তাই হয়তো অনেকের মনে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। আর যাদের মনে এই সংশয় আছে তাদেরকে বলা, আমি মৌকে আইনগতভাবে বিয়ে করব। আরিশের উক্ত কথায় মোমেনা খান বললেন, কিন্তু আরিশ বাবা। ওনাকে থামিয়ে দিয়ে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, দেখো মামনি, আমি কারোর থেকে মতামত চাই না। আমার বউকে আমি আইনগতভাবে নিজের করতে চাই। আরিশের চেহারায় পরিবর্তন হতে দেখে মাহমুদ খান বিষয়টা সামলে নেওয়ার জন্য বললেন, ঠিক আছে বাবা, তুমি যখন চাইছো আমরা ব্যবস্থা করব। তো আমি সব ব্যবস্থা করেই এসেছি। আজ সবার সামনে এই মুহূর্তে আমি মৌকে বিয়ে করব বলে আরিশ আর কারো কোনো কথা না শুনে গলা ছেলে জ্যোতিকে ডাকতে জ্যোতি পারে গল্প রেখে দুজন দুজনের দিকে তাকিয়ে বলল, এখন আবার ডাকছে কেন? আমি কিভাবে বলবো? তুইও যেখানে আমিও সেখানে। আমি যাব না বাবা, মাথার ওদিকে নাড়িয়ে। তুই থাক, আমি যাই। তুই বরং এখানে বসে থাক ভাই, এসে তোকে কোলে করে নিয়ে যাবে এনে শয়তানি হেসে। পারি কি? তুই জানিস না ভাইয়ের স্বভাব? ভাই নিজেই ডেকেছে, সেখানে তুই যাবি না, তাহলে তো তোকে কোলে করেই নিবে, তাই না? ফারির ঠ্যাস মারা কথায় জ্যোতির মুখটা বেচার করে বলল, ধুর, সারাদিন আঠার মতো লেগে থাকতে হবে বলে ফারি জ্যোতি সিঁড়ি বেয়ে নিচে এসে দেখে শুধু ওরা না, ইভা, রোদ, পাশাপাশি বাড়ির সবাই প্রায় এক জায়গায়। জ্যোতি সবাইকে এক জায়গায় দেখে এক কিনারে দাঁড়িয়ে বলল, ডেকেছেন কেন? বিয়ে করতে। মানে? কিছু না, এখানে এসে বস। ওর পাশটা দেখিয়ে গম্ভীর কণ্ঠে জ্যোতিকে এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আরিশ ধমকে বলল, এখানে বসতে বললাম না? জ্যোতি আরিশের ধমক খেয়ে হালকা কেঁপে উঠে মিনমিন করে বলল, বসছি তো, অসভ্য লোক, সবসময় শুধু ধমকে কথা বলে। জ্যোতি মনে মনে এসব বলে ভেঙচি কেটে আরিশের পাশে বসতে আরিশ উঠে দাঁড়িয়ে প্যান্টের পকেট হাতে ঢুকিয়ে মাঝারি একটা প্যাকেট বের করে সেটা থেকে ছোট একটা বক্স খুলে 2টো ডায়মন্ড রিং বের করে। জ্যোতির হাতটা নিয়ে অনামিকা আঙ্গুলে একটা রিং পরিয়ে পাশাপাশি প্যাকেট থেকে একটা হীরার বালা বের করে ওর হাতে পরিয়ে দিয়ে বলল, নে, এটা তোর পরীক্ষার গিফট, আর এটা আমার আঙুলে পরিয়ে দে বলে অন্য রিংটা ওর সামনে ধরে। জ্যোতি হাতের রিং ও বালাটা দেখতে দেখতে বলল, পরীক্ষা তো শেষ, এখন গিফট? যাই হোক, আপনাকে ধন্যবাদ। এটা পরিয়ে দে। আপনি পরে নিলেই তো পারেন। ওর কথায় আরিশ রাগী দৃষ্টি নিয়ে তাকাতে জ্যোতি আরিশের হাত থেকে রিংটা নিয়ে পরাতে নিলে আরিশ ওর অনামিকা আঙুলটা সামনে ধরতে জ্যোতি টুপ করে পরিয়ে দিল। জ্যোতি রিংটা পরিয়ে দিতে আরিশ একবার সেটা দেখে পেপারগুলো ওর দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো তো সাইন কর। জ্যোতি আরিশের গম্ভীরতা দেখে ভয়ে ভয়ে বলল, কিসের পেপার এগুলো? সাইন করতে বললাম না তোকে, ধমক দিয়ে।
জুহি আরিশের ধমক খেয়ে মাথা নিচু করে বলল, করছি তো। বলে প্রথমবারে একটা পেপার সাইন করে আরিশের সামনে দিতে আরিশ বলল, তোকে একটাই সাইন করতে বলেছি, সবগুলোতে সাইন কর। আবার ধমকে। জুহি আরিশের পরপর ধমক খেয়ে সবগুলো পেপারে সাইন করে আরিশের কাছে দিতে আরিশ পেপারগুলো নিয়ে সেগুলোতে সাইন করতে করতে বলল, বয়স কত তোর? জ্যোতি আরিশের এমন প্রশ্নে মনে মনে বিরক্ত নিয়ে বলল, আপনি জানেন না? তোর থেকে জানতে চাইছি। সই শেষ করে ওর দিকে তাকিয়ে ওর দিকে কড়া দৃষ্টিতে তাকাতে জ্যোতি ঢোক গিলে একবার সামনে সবার দিকে আর চোখে তাকিয়ে বলল, এভাবে তাকানোর কি আছে, বলছি তো। 16 শেষ হয়ে 17 বছর চলছে। ও, তুই তো এসএসসি পরীক্ষা দিয়েছিস, তাহলে বলতো মেয়েদের কিংবা ছেলেদের বিয়েতে কি বলতে হয়? যদি একবার সবার দিকে তাকাচ্ছে তো একবার আরিশের দিকে তাকাচ্ছে। ওর মাথায় আসছে না আরিশ ভাই সবকিছু জেনে শুনে ওর কাছে জিজ্ঞাসা করছে কেন। ও কিছু বলতেও পারছে না, থাপ্পড় খাওয়ার ভয়ে। এসব ভেবে বিরক্ত নিঃশ্বাস ফেলে বলল, এটা কে না জানে উভয় পক্ষকেই কবুল বলতে হয়। কি বললি? বুঝলাম না। কবুল বলতে হয়। জোরে বল, ভ্রু কুচকে। আরে বাবা, কবুল কবুল বলতে হয়। আলহামদুলিল্লাহ, তুই তো বিয়ে সম্পর্কে ভালোই জানিস যে উভয় পক্ষকেই কবুল 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 3 বার বলতে হয়। এটুকু বলে আরিশ পেপারগুলো গুছিয়ে ফাইলে রাখতে রাখতে বলল, মৌ, তোর কাজ শেষ, তুই তোর রুমে যা। বলে ফারির দিকে তাকিয়ে বলল, ফারি, ওকে নিয়ে যা। আরিশের কথাটা বলতে মিনিট শেষ হওয়ার আগে জ্যোতি হাঁপ ছেড়ে উঠে দাঁড়িয়ে ফারিকে নিয়ে উপরে চলে গেল। ওরা যেতে আরিশ সবার দিকে তাকিয়ে বলল, ব্যাস, আবার 3 কবুলের পাশাপাশি আইনিভাবে মৌ আমার হয়ে গেল। এখন আশা করি কারো মনে কোনো দ্বন্দ্ব নেই মৌকে নিয়ে। আর হ্যাঁ, আজ থেকে মৌ আমার সাথে আমার রুমে থাকবে। বলে উঠতে নিলে মেহজাবিন খান ভ্রু কুচকে বললেন, ওকে বিয়ের বিষয়টা বললে না কেন? এই মুহূর্তে ঝামেলা চাই না তাই। বলে সিঁড়ি পর্যন্ত যেতে সানজিদা খান বললেন, তোমার কথা বুঝলাম না। আরিশ যেতে নিয়েও মায়ের কথায় দাঁড়িয়ে বলল, থাক না কিছু বিষয় আমার আর ময়ের মধ্যে, তোমাদের কাছে তো বিয়েটা ক্লিয়ার করেই দিলাম। বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ওর রুমে চলে যায়। এতক্ষণ যা হচ্ছিল সবাই চুপচাপ দেখছিল, কারণ কেউ কিছু বললেও আরিশ যা করতে চাইছিল সেটা এমনিও করত, আর না বললেও করত। আরিশ চলে যেতে সাফওয়ান খান নিঃশ্বাস ফেলে বললেন, ও যেটা নিয়ে ভালো থাকছে থাকুক, শুধু ও স্বাভাবিক থাকলেই শান্তি। কারণ আজ হোক কাল হোক জ্যোতির সাথে ওর বিয়েটা দিতেই হতো। ওনার কথায় মাহমুদ খান বললেন, কিন্তু বড় ভাই, কোনো অনুষ্ঠান ছাড়াই? ওনাকে শেষ করতে না দিয়ে সাফওয়ান খান বললেন, ও যেটা নিয়ে থাকতে চাইছে থাকুক, আর ভবিষ্যতে যদিও আনুষ্ঠানিকভাবে কিছু করতে চায় তখন না হয় করা যাবে। বলে একবার মাহমুদ খানের দিকে তাকিয়ে ঘাড়ে হাত রেখে রুমের দিকে চলে যান। সাফওয়ান খান চলে যেতেই সবাই যে যার মতো রুমে চলে যায়। কারণ যেখানে ওনারা মেনে নিয়েছেন সেখানে মহিলা কি করবে, কি বলবে? তাছাড়া খান বাড়ির একটা রেওয়াজ আছে, ছেলে মেয়েদের ইচ্ছাকে মর্যাদা দেওয়া হয়, নিজেদের ইচ্ছা কারোর উপর জোর করে চাপিয়ে দেওয়া হয় না। সাফওয়ান খান আরিশের সাথে জ্যোতিকে সেই 7 বছর আগেই মেনে নিত, যদি আরিশ ওভাবে বেপরোয়া হয়ে না উঠত। আরিশ তখন রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শরীর এড়িয়ে দিতে ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে হোয়াটসঅ্যাপে কল এসেছে। সেখানে একটা নাম ঝলঝল করে ভেসে উঠছে, ছোটু। ছোট নামটা দেখে আরিশ ক্লান্ত শরীর নিয়ে উঠে বসে ফোনটা রিসিভ করে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম ছোটু। ওয়ালাইকুম আসসালাম। হাউ আর ইউ ভাইয়া? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আই এম ফাইন ভাই। আরিশ লুসিয়ানকে বারবার ভাইয়ের জায়গায় ভাইয়া বলতে দেখে নাক মুখ কুচকে বলল, ওই তোরে না বলছি বাংলা না শিখাই আমার সাথে বাংলা বলবি না? আরে আমি তো বাংলা শিখেছিলাম।
আরে না, আরে হবে শব্দটা। আর শিখেছিলাম না, শিখছিলাম। এই এই তো হইলে। আবার ফুল শব্দ বল, বিরক্ত হয়ে। ভাইয়া, তুমি। আবার শব্দটা ভাইয়া হবে। সরি ভাইয়া। এবার ঠিক আছে। ভাবছি তোকে খাঁটি বাঙালি একটা মেয়ের সাথে বিয়ে দেব, তারপর যদি তুই ইংলিশ ছেড়ে বাংলা ভাষা শিখতে পারিস। নো বাই, আমি বাঙালি মেয়ে বিয়ে করব না। ওরা অনেক মোটু হয়, খাদুতেও তেমন সুন্দর না। আর বউ যদি দেখতে সুন্দর না হয়, মোটু হয়, তাহলে বউকে কোলে নিয়ে ঘুরবো কিভাবে? লুসিয়ানের ডিজিটাল বাংলা শুনে আরো চোখ ছোট ছোট করে বলল, তোর উক্তি শুনে আমারই সন্দেহ হচ্ছে, আমি বাঙালি মেয়ে বিয়ে করে ভুল করলাম কিনা। আরিশের কথাই লুসিয়ান ক্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, যেখানে আরিশ খান সেখানেই বাজিমাত। সে কিনা পারফেক্ট লাইফ পার্টনার পাবে না। শোনো ভাই, তোমার লগে এই 7 বছরে অনেক কথা কইছি, এখন আমার মায়ের মতো বাবিরে দেখাও দেখি। আরিশ লুসিয়ানের কথা শ্বাস ছেড়ে বলল, ওয়েট কর, আমি ডাকছি। বলে জ্যোতিকে ডাকতে 2 মিনিট পরে জ্যোতি বিরক্ত হয়ে রাগে ফুঁসতে ফুঁসতে আরিশের রুমে এসে কপাল কুঁচকে বলল, সারাদিন মৌ মৌ কি? হ্যাঁ, একটু পর পর মৌ ভ্যাং করে। জ্যোতিকে এভাবে কথা বলতে দেখে আরিশ ফোনটা বিছানার উপর রেখে ওর দিকে এগোতে এগোতে শয়তানি হাসি দিয়ে বলল, মন সারাক্ষণ শুধু তুই তুই করে, তুই তুই করে।